তো ভেবে বসে থাকে যে ভিডিও রেকর্ড করে দেওয়া হবে এবং সেখান থেকে সব করে ফেলবে, আমি কিচ্ছু করবো না। বল, আগের দিন পড়াশোনায় কি অসুবিধা আছে বল। আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? স্যার পুরোটা কমপ্লিট করতে পারিনি এখনো। ওর কোনোদিনই কমপ্লিট হবে না। একটা 1.5 ঘন্টার পড়া পড়া হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারছেন। রথিনদার পড়া তো ঠিক কমপ্লিট হয়ে যায় ঠিক সময়, আর অভিজিৎ বাবুর পড়া স্যার আসলে মিড সেমটার জন্য স্যার একটু চাপ আছে তো, স্যার পুরোটার জন্য উঠতে পারিনি। সব অজুহাত। একটা মানুষ এত অ্যাগ্রেসিভ, এত যত্ন করে পড়ানোর চেষ্টা করা হচ্ছে, একটা অ্যাগ্রেশনটা থাকে নাই ছেলেদের। যেটা মানে একটা একটা ভালো জিনিস শিখছি, কত ইন্টারেস্টিং একটা জিনিস শিখছি, একটা লাইফ টাইম একটা শেখা হয়ে যাবে, হ্যাঁ, কোনো তাগিদই নেই তার। চলো, তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স। যে পস্টুলেট 1-এ আমরা ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি। ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি মানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে বলেছি যে কোনো কোয়ান্টাম, মানে এনি স্টেট অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, সেটাকে তুমি একটা ওয়েভ ফাংশন দিয়ে বুঝছো, যে ওয়েভ ফাংশনটা উইদিন দ্য গিভেন ডোমেইন ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। আর তোমার এই ফাংশনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সাই মডুলাস স্কয়ার প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে। আর তারপরে অ্যাডিশনাল একটা কথা বলেছিলাম যে ওই পার্টিকুলার কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের সব কিছু ইন প্রিন্সিপল তুমি ওই ওয়েভ ফাংশন থেকে বের করতে পারো। এবারে কি করে ওয়েভ ফাংশন সাই দেওয়া থাকলে সেখান থেকে ওই সিস্টেমের সমস্ত প্রপার্টি বের করতে পারবে, তার জন্য আমার আরো অনেক রেসিপি লাগবে, সেই রেসিপিগুলো আমাকে পরপর করে করতে হবে। ঠিক আছে, দাঁড়াও তো 1 সেকেন্ড, একটা হোয়াটসঅ্যাপ করে দিন। ঠিক আছে, চলো আমরা তাহলে পস্টুলেট 2 দিয়ে স্টার্ট করবো আজকে। পস্টুলেট 2, আচ্ছা পস্টুলেট 2 কি বলছে? পস্টুলেট 2 যেটা বলছে যে এ হচ্ছে অপারেটর নিয়ে কথাবার্তা বলে। পস্টুলেট 2 বেসিক্যালি অপারেটর নিয়ে কথা বলে। সেটা হচ্ছে যে আচ্ছা এইভাবে না করে এইভাবে বলি, ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স, এভরি observable in classical mechanics, এইভাবে না করে 1 মিনিট, এটা এটা এভরি অবজারভেবল ক্লাসিক্যাল মেকানিক্স থেকে ভালো টার্ম হবে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল। ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল there is a quantum mechanical operator in
quantum mechanics. For every classical observable, there is a quantum mechanical operator in quantum mechanics, which is Hermitian. এইটা একটা পার্ট, আর তার সঙ্গে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে there is a এত ভাষাগুলো এত বাজে করে ফেলছি না, অন্যমনস্ক হয়ে গিয়ে এই জয়েন করতে গেছে সেগুলো করতে গিয়ে। ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর linear operator quantum mechanics which is Hermitian, আর হচ্ছে আইগেন ফাংশনস অফ এ Hermitian operator forms a complete set. তাহলে এটা ভালো করে পড়ো। ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। তবে এক মিনিট, কেউ একজন জয়েন করতে জয়েন করি। দেবলিনে জয়েন করতে পারলো? হ্যালো, আর শুভময় তোর মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দে শুভময়। এটাই করবো। হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, বল। স্যার দেবলীনা জয়েন করতে কি বললাম? ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। আইগেন ফাংশনস অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। দেখো, তাহলে এই যে স্টেটমেন্টটাকে বলা হচ্ছে, এই স্টেটমেন্টটা দেখো সবটাই তোমার কাছে অজেনা। মানে এখানে দেখো কি কি টার্ম তুমি একদমই বুঝছো না, না অবজারভেবল কি সেটা বুঝছো না, ক্লাসিক্যাল অবজারভেবল বলতে কি বোঝায় সেটা তুমি বুঝছো না, অপারেটর কি তুমি বুঝছো না, কি কন্ডিশনে সেই অপারেটর গুলো হচ্ছে তোমার লিনিয়ার অপারেটর সেটা তুমি বুঝছো না, অপারেটর হারমিশন বলতে কি বোঝায় সেটাও তুমি বুঝছো না, আইগেন ফাংশন বলতে কি বোঝায় সেটাও তুমি বুঝছো না, হ্যাঁ, কমপ্লিট সেটের মানে কি সেটাও তুমি বুঝছো না। তার মানে এই যে স্টেটমেন্টটা বলা হয়েছে, এই স্টেটমেন্টে দেখো প্রচুর কিছু আছে যে জিনিসগুলোই তোমার অজানা। তাহলে তাহলে এই যে পস্টুলেট 2 এর ওভারঅল মানেটা তোমার যদি বুঝতে হয়, তাহলে এই প্রত্যেকটা টার্মের মানে তোমাকে আগে বুঝে নিতে হবে, তারপরে তো তুমি একটা গ্লোবাল মানে বা ওভারঅল মানে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা প্রথমে একটার পর একটা স্টার্ট করি। আমি প্রথমে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে অবজারভেবল। অবজারভেবল মানে কি? দ্যাট ক্যান বি অবজার্ভড। মানে বেসিক্যালি ধরো যে সমস্ত প্রপার্টিগুলোকে বা ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোকে তুমি অবজার্ভ করতে পারো বা তুমি মেজার করতে পারো, সেইগুলি হচ্ছে তোমার অপারেটর। তার মানে এটা দাঁড়াচ্ছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস or the dynamical variables that can be observed or
measured experimentally are called observables. But the physical quantities or the dynamical variable that can be observed or measured experimentally are called observables. অথবা ক্লাসিক্যাল মেকানিক্সে যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলো আমি ব্যবহার করি অহরহ সেগুলি হচ্ছে তোমার ক্লাসিক্যাল অবজারভেবলস। তাহলে ক্লাসিক্যাল অবজারভেবলস কারা কারা? ক্লাসিক্যাল অবজারভেবলস হচ্ছে যে অবজারভেবলস এনকাউন্টার ইন ক্লাসিক্যাল মেকানিক্স। এটা হচ্ছে observables encountered in classical mechanics। ঠিক আছে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্সে যে কোনো অবজারভেবলকে তুমি ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম তুমি এক্সপ্রেস করতে পারো। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইন ক্লাসিক্যাল মেকানিক্স any observable can be expressed as a components of positions and momentum। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন ক্লাসিক্যাল মেকানিক্স এনি অবজারভেবল ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম। ধরো তুমি অ্যাজ ফর এক্সাম্পল তুমি ধরো লেটস সে কাইনেটিক এনার্জির কথা বলছো। ধর কাইনেটিক এনার্জির কথা বলছো। কাইনেটিক এনার্জি তোমার যদি ওয়ান ডাইমেনশনে কনসিডার করো, ওয়ান ডাইমেনশনে কাইনেটিক এনার্জি তুমি লিখছো কি দেখো px²/2m এইরকমভাবে তুমি লিখছো। দেখো পরিষ্কার তোমার এই কাইনেটিক এনার্জিটাকে তুমি px²/2m অর্থাৎ মানে একটা মোমেন্টামের যে কম্পোনেন্ট তার টার্মসে এক্সপ্রেস করতে পারছো। এই ধরো তুমি পোটেনশিয়াল এনার্জি, ভি ধরো তুমি অ্যাজ এ ফাংশন অফ পজিশন লিখলে এটা। ধরো তুমি যদি হারমোনিক অসিলেটর লেখো সেটা হচ্ছে ধরে নাও হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফর মানে পোটেনশিয়াল এনার্জি তো সিস্টেম টু সিস্টেম আলাদা হয়। ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল এনার্জিটা হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কেটা ফোর্স কনস্ট্যান্ট। দেখো পোটেনশিয়াল এনার্জিকে একটা পজিশনের কম্পোনেন্ট ফর্মে লিখতে পারলে। তবে সবসময় তুমি মাথায় রাখবে যে ইন ক্লাসিক্যাল মেকানিক্স এনি অবজারভেবল ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ কম্পোনেন্টস অফ বা ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম। এটা তুমি কিন্তু দেখতে পাবে। মোমেন্টাম বলে হয় না, মোমেন্টা মানে প্লুরাল করলে মোমেন্টা, কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম বা শুধু মোমেন্টাম, কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম। ঠিক আছে, এইটা আচ্ছা। আমি এরকম ক্লাসিক্যাল অবজারভেবল 8টা-10টা ক্লাসিক্যাল অবজারভেবল আমরা এনকাউন্টার করবো। আমি সেই এক্সাম্পলগুলো আমি পরে বলছি। তাহলে অবজারভেবল দ্বারা পজিশন একটা অবজারভেবল, মোমেন্টাম একটা অবজারভেবল, কাইনেটিক এনার্জি একটা অবজারভেবল, পোটেনশিয়াল এনার্জি একটা অবজারভেবল, অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা অবজারভেবল, ডাইপোল মোমেন্ট একটা অবজারভেবল, ইত্যাদি ইত্যাদি। মানে সাম ক্লাসিক্যাল অবজারভেবল জাস্ট আমি নামগুলো বলে দিচ্ছি। সাম কমন ক্লাসিক্যাল অবজারভেবল তার পজিশন, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি,
টোটাল এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডাইপোল মোমেন্ট, এই এক্সেট্রা। আমি এগুলি বললাম, এগুলো সব হচ্ছে তোমার ক্লাসিক্যাল অবজারভেবলের মধ্যে পড়ে। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে যে বলছে যে ফর এভরি ক্লাসিক্যাল, আচ্ছা অবজারভেবল কাকে বলে? ক্লাসিক্যাল অবজারভেবল বলতে আমি কি বুঝছি, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বললাম যে ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম তো এক্সপ্রেস করতে পারা যায়। বলছে তাদের জন্য কি বলছে যে দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে নেক্সট জানতে হবে যে অপারেটর বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। নেক্সট চলে এসো অপারেটর। অপারেটর অপারেটর হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল সিম্বল। তাহলে ইট ইজ এ mathematical symbol that acts on a function to give the same function or different function. It is a mathematical symbol that acts on a function to give the same function or different function. ধরো তুমি এই ডি ডিএক্স একটা সিম্বল, এইটা লেসে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন তার উপরে কাজ করলো, করে তোমার ই টু দি পাওয়ার এক্সই দিল, এটা যেমন সত্যি। আবার ডি ডিএক্স একটা সাইন এক্স এর উপরে কাজ করলো, একটা কস এক্স দিল। তাহলে দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, তার উপরে ডিবিএক্স এই অপারেটরটা কাজ করলো, করে সেম ফাংশন দিতে পারে। আবার সাইন এক্স একটা ফাংশন, তার উপরে ডিডিএক্স এই সিম্বলটা কাজ করে সে কস এক্স দিল। তাহলে ডিডিএক্স হচ্ছে আমার এখানে অপারেটর। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিডিএক্স ইজ অ্যান অপারেটর। আবার ধরো তুমি এই ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলে, এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিল। আবার ইন্টিগ্রেশন তুমি সাইন এক্স ডিএক্স করলে একে মাইনাস কস এক্স প্লাস একটা কনস্ট্যান্ট দিল। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে ইন্টিগ্রাল ডিএক্স যেটা, এটা ইজ অ্যান অপারেটর। কারণ এরকম একটা সিম্বল যদি তোমার থাকে, এই সিম্বলটা বেসিক্যালি বলে দেয় একটা ফাংশনের উপরে কাজ করলে তুমি কি পাবে। তো এগুলো সব হচ্ছে অপারেটর, ঠিক আছে? তাহলে দেখো এইসব এই অপারেটরের কথা তোমার এখানে বলা হচ্ছে। এটা তাহলে যে ডেফিনেশনটা বলে ইট ইজ এ ম্যাথমেটিক্যাল সিম্বল দ্যাট অ্যাক্টস অন এ ফাংশন টু গিভ দ্য সেম ফাংশন অর ডিফারেন্ট ফাংশন। এইটা তো এরকম প্রচুর অপারেটর তুমি পাবে, ধরো স্কোয়ার করা, স্কোয়ার রুট করা, কিউব রুট করা, কোনো একটা ফাংশনের কমপ্লেক্স কনজুগেট নেওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করে প্রচুর অপারেটর তুমি পাবে। এটা আচ্ছা, তাহলে যেটা কথা হচ্ছে যে একটা অপারেটর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সিম্বল যেটা একটা ফাংশনের উপরে কাজ করে সেম ফাংশনে দিতে পারে বা ডিফারেন্ট ফাংশনে দিতে পারে। এবারে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা বলা হচ্ছে যে এই অপারেটরগুলো কখনো কখনো লিনিয়ার অপারেটর, কখনো কখনো লিনিয়ার অপারেটর নয়। তাহলে লিনিয়ার অপারেটর বলতে কি বোঝায় সেইটা এবার একটুখানি আমাকে বুঝতে হবে। লিনিয়ার অপারেটর, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যে অ্যান অপারেটর মানে এইভাবে হচ্ছে ইফ, এটা খুব ইম্পর্টেন্ট, ইফ এ ইজ এ ক্লাসিক্যাল অবজারভেবল then its corresponding operator is represented by এ এর মাথায় একটা ক্যাপ, যেমন ওই ইউনিট ভেক্টরের যে ক্যাপটা হয়, যে ক্যাপটা বসাতে হবে। মানে এ যদি একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় দেন ইজ করেসপন্ডিং অপারেটর রিপ্রেজেন্টেড বাই এ ক্যাপ। এটা তুমি মাথায় রাখবে। হ্যাঁ, যদি এ একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় তাহলে তার করেসপন্ডিং যে অপারেটরটা, সেটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হোক বা যাই হোক, সেই অপারেটরটাকে তোমাকে এ ক্যাপ দিয়ে এক্সপ্রেস করতে হয়। এটা তুমি অবশ্যই মাথায় রাখবে। এই সিম্বলটা আমি বারবার, মানে নর্মাল ক্লাসিক অবজারভেবলকে এ দিয়ে লিখবো আর তার করেসপন্ডিং অপারেটরটা এ ক্যাপ দিয়ে লিখবো। তাহলে এবার লিনিয়ার অপারেটর কাকে বলে?
আমি বললাম যে লেট f1, আচ্ছা প্রথমে দু রকম করে আমি ডেফিনেশনটাকে বলি। লেট f is an এটা সরি এক মিনিট। আচ্ছা এটা ডিফাইন করার জন্য দুটো অ্যাপ্রোচ। প্রথমে বললাম লেট f and g are two arbitrary functions and c is an arbitrary constant। মানে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন, মানে যে কোনো ফাংশন, কিন্তু এখানে আরবিট্রারি ফাংশন মানে যে কোনো ফাংশন, আর সেটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এইটা এরা বলে হচ্ছে অ্যান অপারেটর a cap is said to be a linear operator if কি যে এ অপারেটরটা ধরো তোমার এই দুজনের যোগফলের উপরে কাজ করলো, এ প্লাস জি এর উপর কাজ করা মানে এ অপারেটরটা এফ এর উপর কাজ করা প্লাস এ অপারেটরটা জি এর উপর কাজ করা। এটা এক নম্বর কন্ডিশন। আর দু নম্বর হচ্ছে এই অপারেটরটা ওই কনস্ট্যান্ট টাইম এফ এর উপর কাজ করা মানে কনস্ট্যান্টটা আগে হয়ে যাওয়া, এই অপারেটরটা এফ এর উপর কাজ করা। তার মানে এ প্লাস জি এর উপর একটা লিনিয়ার অপারেটর কাজ করলে এটা এ প্লাস এজি হয়ে যাবে, আর এই অপারেটরটা একটা কনস্ট্যান্ট টাইম এফ এর উপর কাজ করলে এটা সি ইন্টু এই অপারেটর এফ হয়ে যাবে। তো এই কন্ডিশন দুটো যদি স্যাটিসফাই করে তাহলে একে বলা হবে লিনিয়ার অপারেটর। আচ্ছা অল্টারনেটিভলি তুমি এইরকম ভাবে ডিফাইন করতে পারো। অল্টারনেটিভলি আমি বললাম যে লেট f1 and f2 are two arbitrary functions and c1 and c2 are two arbitrary constants। f1 and f2 are two arbitrary functions and c1 and c2 are two arbitrary constants। এবারে an operator a is said to be a linear operator if a অপারেটরটা এই c1 f1 প্লাস c2 f2 এর উপরে কাজ করলে c1 a f1 প্লাস c2 a f2 দেবে। এই অপারেটরটা c1 f1 প্লাস c2 f2 এর উপর কাজ করা মানে হচ্ছে c1 a f1 প্লাস c2 a f2 দেবে। দেখো এই যে এটা বললাম এটা কিন্তু তোমার এর কিছু নেই, মানে এটা তুমি আগেরটা থেকেই পেয়ে যাবে। তুমি মনে মনে ভাবো না যে c1 f1টাকে f ভাবো আর c2 f2 কে g ভাবো, তাহলে এটা f প্লাস g এর উপর কাজ করা মানে a প্লাস ag হয়ে গেল। এবারে এফটা তো অ্যাকচুয়ালি c1 ইন্টু f1, তাহলে এই যে দু নম্বর পয়েন্ট থেকে একটা লিনিয়ার অপারেটর একটা কনস্ট্যান্ট টাইম ফাংশনের উপরে কাজ করা মানে কনস্ট্যান্টটা আগে হয়ে যাওয়া, অপারেটর ফাংশনের উপরে কাজ করা, তার মানে এটা হয়ে গেল। মানে দুটো বেসিক্যালি একই, তুমি যে কোনো একটা দিয়ে দেখাতে পারবে যে একটা অপারেটর লিনিয়ার কি লিনিয়ার না। তার মানে একটা ধরো আমি একবার এক্সাম্পল বলছি, ধরো নাও তুমি, ধরো আমি বললাম লেট এ অপারেটরটা হচ্ছে তুমি ধরে নাও ডিডিএক্স, একটা ডিডিএক্স একটা অপারেটর। এবারে দুটো ফাংশন নিচ্ছ, তাহলে দেখো ডিডিএক্স অপারেটরটা তুমি c1 ইন্টু একটা ফাংশন ধরে নাও f1 যেটা এক্স এর ফাংশন,
আকার সি2 আর একটা ফাংশন ধরে নাও সেটা এক্স এর ফাংশন, কারণ ডেরিভেটিভটা যেহেতু এক্স এর টার্মসে করছে তাহলে ফাংশনটা এক্স এর ফাংশন হবে, সেভাবে তুমি দেখছো এইটা। তো এই ডেরিভেটিভটা করলে কি হবে, সি1 ডি ডিএক্স অফ এফ1 হলো, এফ1 এক্স হলো, প্লাস এটা দেখো সি2 ডি ডিএক্স অফ এফ2 এক্স হয়ে গেল। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছ ডি ডিএক্সটা যদি এ অপারেটর ভাবো, এটা সি1 এফ1 প্লাস সি2 এফ2 উপরে কাজ করলে তুমি আলটিমেটলি কি পেয়ে গেছো, দেখো সি1 পেয়ে গেছো, এ অপারেটরটা এফ1 পেয়ে গেছো, প্লাস সি2 পেয়ে গেছো, এ অপারেটর দেখো এফ2 পেয়ে গেছো। তার মানে দেখো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ডি ডিএক্স ইজ এ লিনিয়ার অপারেটর, ডি ডিএক্স একটা লিনিয়ার অপারেটর। আবার ধরো এ অপারেটর মানে হচ্ছে ধরে নাও তোমার কোন একটা কোয়ান্টিটির স্কোয়ার করা এ অপারেটর। এবারে ধরো এ অপারেটরটা ধরে নাও সি1 এফ1 প্লাস সি2 এফ2 উপরে কাজ করছে, মানে কি সি1 এফ1 প্লাস সি2 এফ2 তার স্কোয়ার করে দেবে, মানে অপারেটর মানে স্কোয়ার করে দেবো। তাহলে এটা কি হচ্ছে সি1 স্কোয়ার এফ1 স্কোয়ার প্লাস সি2 স্কোয়ার এফ2 স্কোয়ার প্লাস 2 সি1 সি2 এফ1 এফ2 এইটা। তাহলে এইটাকে কিন্তু তুমি কোনো রকম ভাবেই সি1 এফ1 স্কোয়ার প্লাস সি2 এফ2 স্কোয়ার লিখতে পারছো না, অর্থাৎ তুমি এটা কোনো রকম ভাবেই সি1 এ এফ1 প্লাস সি2 এ এফ2 হিসেবে লিখতে পারছো না, এটা পারছি না। তার মানে এটা থেকে কি কনক্লুশনটা হলো যে এ অপারেটর যেটা যেটা বেসিক্যালি স্কোয়ার করা স্কোয়ারিং অপারেটর ইজ নট এ লিনিয়ার অপারেটর। ইজ নট এ লিনিয়ার অপারেটর, এটা কিন্তু একটা লিনিয়ার অপারেটর নয়। ঠিক আছে, এটা তো দেখো তাহলে তুমি কি দেখলে যে অপারেটর যে সবসময় লিনিয়ার হতে হবে এরকম নয়। হ্যাঁ, তাহলে লিনিয়ার অপারেটর কাকে বলে এরকম। এবারে যে কোনো একটা অপারেটর নেসেসারি লিনিয়ার হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে পস্টুলেট 2 কিন্তু বলছে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো কিন্তু লিনিয়ার। দেখো এখানে যেটা বলে দেওয়া হচ্ছে যে মানে পস্টুলেটে বলে দেওয়া হয়েছে ফর এভরি ক্লাসিক্যাল অবজার্ভার দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হার্মিশিয়ান। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো কিন্তু লিনিয়ার হতে হবে। তাহলে যে কোনো অপারেটর লিনিয়ার হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি হয় তাকে কিন্তু লিনিয়ার হতেই হবে। তাহলে দেখো আমি কি কি বুঝলাম এখন পর্যন্ত, অবজারভেবল বা ক্লাসিক্যাল অবজারভেবল কি, অপারেটর কি, লিনিয়ার অপারেটর কি। আচ্ছা এবারে আমি এই হার্মিশিয়ান সেটা আমি পরে বুঝছি, বলছে কি ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দ্যার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এইটুকু আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো যে তুমি একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং লিনিয়ার অপারেটর পাওয়ার রাস্তাটা কি, তাহলে যেটা হচ্ছে যে হাউ ক্যান ওয়ান গেট the quantum mechanical operator corresponding to a classical observable। এইটা এবারে দেখতে চাইছে হাউ ক্যান ওয়ান গেট দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to a classical observable। এটাকে দেখতে চাই হাউ ক্যান ওয়ান গেট দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to a classical observable। ঠিক আছে, দেখো তুমি এর জন্য 3টে রেসিপি তোমাকে ফলো করতে হবে, 3 স্টেপ ক্যান বি ফলোড। প্রথম স্টেপটা হচ্ছে মানে স্টেপ 1।
প্রথমে দেখো যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে আমি বলেছিলাম ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম এক্সপ্রেস করতে পারা যায়, সেটা প্রথমে করো। প্রথমে যেটা করো, এক্সপ্রেস দ্য ক্লাসিক্যাল অবজারভেবল in terms of components of position মানে x y z and momentum px py pz। তাহলে প্রথমে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন মোমেন্টাম এক্সপ্রেস করো। তারপরে যেটা স্টেপ 2, আচ্ছা স্টেপ 2 হচ্ছে রিপ্লেস x y z and px py pz by their রেসপেক্টিভ অপারেটর। এবং সেটা কি না, এক্সটাকে তোমাকে রিপ্লেস করতে হবে এক্স অপারেটর দিয়ে। এক্স অপারেটর মানে কিন্তু এক্স ইটসেলফ, বা ওয়াইটাকে রিপ্লেস করতে হবে ওয়াই অপারেটর দিয়ে। ওয়াইটা মানে কিন্তু জাস্ট ওয়াই দিয়ে গুণ হয়ে যাওয়া আর কি, মানে ওয়াই ইটসেলফ। জেডটাকে রিপ্লেস করতে হবে জেড অপারেটর দিয়ে। জেডটা হচ্ছে জেড ইটসেলফ এইটা। আর পিএক্সটাকে তোমাকে রিপ্লেস করতে হবে পিএক্স অপারেটর দিয়ে। পিএক্স অপারেটর হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স। পি ওয়াইটাকে রিপ্লেস করতে হবে পি ওয়াই অপারেটর দিয়ে, যেটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল ওয়াই। আর পি জেডটাকে রিপ্লেস করতে হবে পি জেড অপারেটর দিয়ে, যেটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল জেড এইটা। তাহলে পিএক্সটাকে এক্স ওয়াই জেডটাকে এবং পিএক্স পি ওয়াই পি জেডকে এই করসপন্ডিং অপারেটরতে রিপ্লেস করতে হবে। এটা স্টেপ 2। আর স্টেপ 3তে এটা ফাইনাল চেক, যে ফাইনালি চেক whether the operators are Hermitian or not। ফাইনালি তুমি চেক করবে যে অপারেটরগুলো হারমিশন হচ্ছে কি হচ্ছে। তাই এই 3টে পয়েন্ট তোমাকে পরপর করে ফলো করতে হবে একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে পাওয়ার জন্য। তাহলে আমরা একের পর ধরো স্টার্ট করি। ধরো আমি প্রথমে এই পজিশনের কথা বলছি। পজিশন, আচ্ছা পজিশনটা যখন তোমার ওয়ান ডাইমেনশনে হবে, ইন ওয়ান ডাইমেনশনে পজিশনটা তুমি কি করে এক্সপ্রেস করো, এক্স দিয়ে এক্সপ্রেস করো। তাহলে পজিশন অপারেটর তাহলে কি হবে, পজিশন অপারেটর মানে এক্স অপারেটর। এক্স অপারেটর মানে এখানে তোমার এক্স ইটসেলফ এক্স দিয়ে গুণ হয়ে যাওয়া, এটা ওয়ান ডাইমেনশনে। আর এইটাই যদি তুমি 3 ডাইমেনশনে করো, এই 3 ডাইমেনশনে পজিশনটা আর ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা হয়। সেটা কি, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ইন্টু এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ইন্টু ওয়াই, আর জেড বরাবর ইউনিট ভেক্টর ইন্টু জেড। এইটা সরি কে, এটা কে জেড জেড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে তোমার কে ইন্টু জেড। তাহলে এই আর যে পজিশনটা তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কি হবে, আই ইন্টু এক্স অপারেটর প্লাস জে ইন্টু ওয়াই অপারেটর প্লাস কে ইন্টু জেড অপারেটর। মানে এক্স ওয়াই জেডকে তাদের রেসপেক্টিভ অপারেটর তুমি রিপ্লেস করলে। তাহলে দেখো আই এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, যে ওয়াই অপারেটর মানে ওয়াই ইটসেলফ, আর কে জেড অপারেটর মানে জেড ইটসেলফ। তার মানে এইটা দেখো আবার সেই আর এতেই পৌঁছে গেল। অর্থাৎ আর অপারেটরটা হচ্ছে আর এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে
যে পজিশনের ক্ষেত্রে যেটাই ক্লাসিক্যাল অবজারভেবল সেটাই হচ্ছে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা হয়ে যাচ্ছে, তোমাকে বিশেষ কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আর হয় মোমেন্টাম যখন তুমি কনসিডার করছো, মোমেন্টাম আর একটা ক্লাসিক্যাল অবজারভেবল, এইটা যখন ওয়ান ডাইমেনশনে করছো, ওয়ান ডাইমেনশনে মোমেন্টামটা হচ্ছে পিএক্স, তাহলে এই পিএক্স এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা কি লিখতে হবে? মাইনাস আইএইচ ক্রস এই ডেল ডেল এর বা ডিডিএক্স লিখলেই চলে যায়, কারণ তোমার মানে যখন ওয়ান ডাইমেনশনে করবে তখন যেহেতু সবকিছু এক্স এরই শুধুমাত্র ফাংশন, পার্শিয়াল ডেরিভেটিভ লেখা নর্মাল লেখা দুটো হচ্ছে একই। যখন তুমি থ্রিডিতে করছো তখন যে মোমেন্টামটা, থ্রিডিতে হচ্ছে মোমেন্টামটা কি হচ্ছে, পি লিখতে হয়। থ্রিডিতে মোমেন্টামটা তোমার পি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে আই ইন্টু পিএক্স প্লাস জে ইন্টু পিওয়াই প্লাস কে ইন্টু পিজেড। তাহলে পি এর করসপন্ডিং অপারেটরটা কি? আই পিএক্স অপারেটর প্লাস জে পিওয়াই অপারেটর প্লাস কে পিজেড অপারেটর। তাহলে সেটা হয়ে যাবে কত? আই পিএক্স অপারেটরটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল ডেল। আচ্ছা, একটা এখানে দুটো আই ধরো ব্যবহার করছি, এই প্রথম আইটা হচ্ছে ইউনিট ভেক্টর, মানে যে এইখানে যে আই যে কিগুলো ব্যবহার করছি, আই জে কে আর দ্য unit vectors along x, y and z direction respectively. আর এইখানে যে আইটাকে ব্যবহার করেছিলাম, এইখানে যে আইটা ব্যবহার করেছিলাম সেটা এরকম, আই স্কোয়ারটা হচ্ছে তোমার -1। হ্যাঁ, এই যে রিলেশনটা যেখানে আই স্কোয়ারটা হচ্ছে -1 বা আইটা হচ্ছে √1 তার আই। তাহলে এখানে দুটো আই যেহেতু আসছে, এটা মাথায় রাখবে, প্রথমের যে আইটা সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, আর পরের আইটা হচ্ছে তোমার এর জন্য, ওই √1 এর জন্য। এটা হলো প্লাস জে মাইনাস আই স্কস ডেল ডেল ওয়াই প্লাস কে মাইনাস আই স্কস ডেল ডেল জেড। এইটা ঠিক আছে। তাহলে এখানে আমি না একটু খেয়াল রাখবে যে ইউনিট ভেক্টর গুলো আমরা নর্মালি তো ক্যাপ দিয়ে লিখি, এখানে সেই ক্যাপটা দিচ্ছি না, কারণ অপারেটরের যে ইউনিট ভেক্টর আর অপারেটরের যে সিম্বল আর ইউনিট ভেক্টরের যে সিম্বল দুটো গুলিয়ে যাবে বলে, সেখানে আমি এখানে ভেক্টরটাকে জাস্ট মানে ইউনিট ভেক্টরটাকে যা নর্মাল ভেক্টর সাইন দিয়ে লিখছি। আর থ্রি ডাইমেনশনের মোমেন্টামটাকে তুমি দেখো, এই হচ্ছে তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। নেক্সট ধরো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি যখন দেখছো তুমি, আবার যদি 1D-তে দেখো, সেটা পি স্কোয়ার বাই টোয়াইস এম। 1D-তে কাইনেটিক এনার্জি টিটা পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম, তার মানে এটা 1/2m px এর সঙ্গে px এর গুণ, তাই তো? এটা তাহলে এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা কি হবে? 1/2m px এর করসপন্ডিং অপারেটর, py এর করসপন্ডিং অপারেটর, এটা হয়ে গেল মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু d2 বাই dx স্কোয়ার। তুমি px, সরি px px, তো px এর জায়গায় মাইনাস আই স্কোয়ার ddx বসাও বা ডেল ডেল এক্স বসাও না, মাইনাস আই স্কোয়ার ddx বসাও। তাহলে মানে এটা যদি বসাও তুমি দেখো 1/2m টা আছে মাইনাস আই এইচ কস ddx, আবার এখানে একটা মাইনাস আই এইচ কস ddx। তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, কিন্তু আই স্কোয়ারটা আবার একটা মাইনাস হয়ে গেল, মাইনাস এইচ কস স্কোয়ার, এখানে 2m যেমন ছিল 2m টা রয়ে গেছে, এটা ddx, আর ddx করলে এটা d2/dx স্কোয়ার। এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটরটা যখন ওয়ান ডাইমেনশনে দেখবে। আর যখন থ্রি ডাইমেনশনে দেখবে, তাহলে ইন
থ্রি ডাইমেনশন, এইটা কি হবে পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম, মানে এটা পি স্কোয়ার বাই টোয়াইস এম, পি স্কোয়ার বাই টোয়াইস এম, তার মানে পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পি ওয়াই স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পি জেড স্কোয়ার বাই টোয়াইস এম। এটা তাহলে কাইনেটিক এনার্জি অপারেটরটা থ্রি ডাইমেনশনে কি দাঁড়াবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। এইটা এটা এক্সপ্রেসিভলি এটাকে অনেক সময় মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার এরকম ভাবে লেখা হয়, যেখানে ডেল স্কোয়ারটাকে বলা হচ্ছে ল্যাপ্লেসিয়ান অপারেটর or ডেল স্কোয়ার অপারেটর। আর এখানে একটা জিনিস বলি, এই যে ডেল অপারেটরটা এটা গ্রেডিয়েন্ট অপারেটর বলা হয়, এইটা হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটা এবারে যখন তুমি ডেল ডট ডেল করছো, এই দুটো ডট প্রোডাক্ট হচ্ছে, সেইটা করবে, একটা হোমওয়ার্ক দিলাম, সেটা অটোমেটিক্যালি ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার তোমার হয়ে যাবে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ইন থ্রি ডাইমেনশন। এটা আচ্ছা, নেক্সট চলে এসো পোটেনশিয়াল এনার্জি অপারেটর। পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি সেটা তো পজিশনের ফাংশন, তাহলে ইন বডি পোটেনশিয়াল এনার্জিটা ইজ এ ফাংশন অফ পজিশন। তাহলে পোটেনশিয়াল এনার্জি অপারেটরটা কি হবে, এখানে এক্স এর জায়গায় এক্স অপারেটর বসাতে হবে। আর এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, দেখো সেটা বি এর সঙ্গে যা সিম্পলি সমান, মানে যেমন পজিশন অপারেটর মানে পজিশন ইটসেলফ, একই কারণে পোটেনশিয়াল এনার্জি অপারেটর মানে পোটেনশিয়াল এনার্জি ইটসেলফ। আর এটা করে ইন থ্রি ডাইমেনশন করো, পোটেনশিয়াল এনার্জিটা তখন এই এক্স ওয়াই জেড এর ফাংশন, তার পোটেনশিয়াল এনার্জি অপারেটরটা হচ্ছে ভি, এক্স এর অপারেটর, ওয়াই অপারেটর, জেড এর অপারেটর, মানে ভি এক্স ওয়াই জেড, আবার সেই ভি এর সংজ্ঞা। তার মানে যেমন পজিশন অপারেটর মানে পজিশন দিয়ে গুণ হয়ে যাওয়া, ঠিক একই কারণে পোটেনশিয়াল এনার্জি যেহেতু শুধুমাত্র পজিশনের ফাংশন, পোটেনশিয়াল এনার্জি অপারেটর মানেও কিন্তু জাস্ট একই রকম করে শুধুমাত্র এ দিয়ে গুণ হয়ে যাওয়া। হ্যাঁ, এই জন্য তোমাকে এক্সট্রা কিছু করতে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটরটা হয়ে। আচ্ছা, তারপরে ধরো তোমার টোটাল এনার্জি। টোটাল এনার্জি আর এখানে সময় বলে হ্যামিল্টনিয়ান। ক্লাসিক্যাল মেকানিক্সে টোটাল এনার্জিকে হ্যামিল্টনিয়ান বলে। আর এইটা আমি একবারে লিখে দিচ্ছি, ইন 1D টোটাল এনার্জি বা হ্যামিল্টনিয়ানটা, এটা তো সবসময় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটা তুমি জাস্ট লিখতে পারো পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি এক্স। এইটা তাকে যদি অপারেটর ফর্মে যাও, তাহলে এর করসপন্ডিং হ্যামিল্টনিয়ান অপারেটরটা হয়ে যাবে মাইনাস এইচ কস স্কোয়ার, বা একবার লিখে দিচ্ছি মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটরটা হয়ে গেল যখন ওয়ান পার্টিকেল মানে ওয়ান ডাইমেনশনে যখন তুমি কনসিডার করছো। আর থ্রি ডাইমেনশনে কি হবে, থ্রি ডাইমেনশনে থ্রি ডাইমেনশনে কাইনেটিক এনার্জি অপারেটর পোটেনশিয়াল এনার্জি করে সীমাটা বসাতে হবে। হ্যামিল্টনিয়ানটা হয়ে যাবে কত মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার্টটা প্লাস ভি এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান অপারেটরটা হয়ে যাবে। তারপরে চলে এসো অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম
ডেফিনেশনটা কি? অ্যাঙ্গেল মোমেন্টাম এলটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে লেখে কি আর ক্রস পি দিয়ে লেখে। আচ্ছা, এবারে এলটাকে তুমি ভাবো আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, এটা ইকুয়াল টু আর এর জায়গায় লেখো আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড ক্রস প্রোডাক্ট আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড। এইটা এটা তাহলে এবারে এইটা দেখো তুমি একটা ডিটারমিনেন্ট হিসেবে লিখতে পারবে আই জে কে এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড। মানে এটা তুমি যখন করবে না, লিখবে, তুমি তো ক্রস প্রোডাক্টের নর্মাল নিয়মটা জানো। মানে আমি ডিটারমিনেন্ট ফর্মে লিখলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আই এর সঙ্গে আই বা জে এর সঙ্গে জে বা কে এর সঙ্গে কে, এই ডট প্রোডাক্টগুলো করলে, এই ক্রস প্রোডাক্টগুলো করে 0 হয়, কারণ এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, তারপর একটা ইউনিট ভেক্টর থাকবে। এবারে তোমার এ বি সাইন থিটা যখন তুমি করছো, এখানে অ্যাঙ্গেলগুলো যেহেতু আই এর সঙ্গে আই বা জে এর সঙ্গে জে বা কে এর সঙ্গে কে করলে অ্যাঙ্গেল যেহেতু 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি যদি 0, তাহলে আই ক্রস আই বা জে ক্রস জে বা কে ক্রস কে সেটা হচ্ছে 0। কিন্তু যদি আই এর সঙ্গে যে ক্রস প্রোডাক্ট করো তাহলে সেটা কে হবে, আর এটাকে ঘুরিয়ে দেওয়া যদি যায় জে ক্রস আই করলে এটা মাইনাস কে হবে। জে এর সঙ্গে কে করলে আই হবে, আর কে আর জে এটাকে উল্টে দিলে এটা মাইনাস আই হয়ে যাবে। আর কে এর সঙ্গে আই করলে জে হবে, আর ঘুরিয়ে দিলে আই ক্রস কে করলে তোমার মাইনাস জে হবে। এটাকে মাথায় রাখবে, করে দেখবে এই ডিটারমিনেন্ট তোমার বেরোবে, যেটা বেসিক্যালি আই ইন্টু দেখো ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই প্লাস জে করলে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, আর প্লাস কে যদি করো এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। এইটা তাহলে এবারে খেয়াল করে দেখো যে বাঁদিকেও ভেক্টর ডান দিকে ভেক্টর, এই দুটো ভেক্টর সমান হবে মানে কি আই এর কম্পোনেন্ট জে কম্পোনেন্ট এবং কে কম্পোনেন্ট গুলো আলাদা হতে হবে। মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এল এক্সটা হয়ে যাচ্ছে, কম্পেয়ারিং বোথ সাইডস, এল এক্সটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল ওয়াইটা হয়ে যাচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, আর এল জেডটা হয়ে যাচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। এটা তাহলে এল এক্স এল ওয়াই এল জেড সেগুলো তুমি পেয়ে গেলে কম্পোনেন্ট গুলো। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্লাসিক্যাল কম্পোনেন্ট গুলো হচ্ছে এইটা। তাহলে তাদের করসপন্ডিং অপারেটর কি হবে, জাস্ট অপারেটর করে দাও। তাহলে এল এক্স এর করসপন্ডিং অপারেটরটা কি হবে, এল এক্স যেহেতু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, তাদের করসপন্ডিং অপারেটর গুলো হবে, যদি বসিয়ে দাও মাইনাস আই এইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই হলো এটা। আচ্ছা, এল ওয়াই যখন করছো সেটা কত হবে, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, তাদের অপারেটর হয়ে গেল, অপারেটরের এক্সপ্রেশন গুলো বসিয়ে দিলে মাইনাস আই এইচ প্লাস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড হবে। আর এল জেড যদি তুমি করো তাহলে হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স মাইনাস আই এইচ প্লাস এটা হয়ে গেল এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। এই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্ট গুলো এল এক্স এল ওয়াই জেড এর এল জেড, তাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। নেক্সট চলে এসো ডাইপোল মোমেন্ট। এই একটা ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল অবজারভেবল।
আমি এখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের কথাই বলছি। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট মিউটাকে লিখতে হয় কি, কিউ চার্জ, তাকে তোমার ডিস্টেন্স দিয়ে গুণ করতে হয়। এবারে মিউটা যদি এইভাবে লেখো আই মিউ এক্স প্লাস জে মিউ ওয়াই প্লাস কেউ মিউ জেড, এইরকম ভাবে লেখো, তাহলে কিউ ইন্টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, কম্পেয়ারিং বোথ সাইডস, কম্পেয়ারিং বোথ সাইড কি হচ্ছে, মিউ এক্সটা হয়ে গেল কিউ ইন্টু এক্স, এর যে করসপন্ডিং অপারেটরটা মিউ অপারেটরটা হয়ে যাবে কিউ ইন্টু এক্স অপারেটর, মানে কিউ ইন্টু এক্স ইটসেলফ, আমার জাস্ট মিউ এক্স ইটসেলফ। এটা লেখা দরকার নেই, কিউ এক্স বললেই তোমার চলবে। আচ্ছা, ঠিক একই রকম করে মিউ ওয়াইটা হচ্ছে কিউ ইন্টু ওয়াই, এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক অপারেটর মিউ অপারেটরটা হচ্ছে কিউ ইন্টু ওয়াই অপারেটর, মানে বেশি করে কিউ ইন্টু ওয়াই হলো। আর মিউ জেডটা হচ্ছে তোমার কিউ ইন্টু জেড, সেটা হচ্ছে তাহলে মিউ জেড অপারেটরটা যদি হয় কিউ ইন্টু জেড অপারেটর হয়ে যাবে কিউ ইন্টু জেড। তাহলে দেখো, তাহলে এই যে বিভিন্ন রকমের ক্লাসিক্যাল অবজারভেবল গুলো হয়, এই ক্লাসিক্যাল অবজারভেবল গুলোর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো কি করে তুমি পাবে, সেটা দেখো আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমি দেখো যে তিনটে যে স্টেপ বলেছিলাম, স্টেপ 1 এবং স্টেপ 2, এই দুটো স্টেপকে কাজে লাগিয়ে আমি কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো কি করে পেতে হয় সেটা আমি এখানে আলোচনা করে দিলাম। আচ্ছা, এবারে লাস্ট যে পয়েন্টটা ছিল, দেখো থার্ড পয়েন্টটা ছিল ফাইনালি চেক হয়ে যেত অপারেটরস আর হারমিশন আর নট। এবারে কথাটা হচ্ছে যে একটা অপারেটর হারমিশন কি হারমিশন নয়, এটা চেক করার যে রাস্তা বা চেক করার যে নিয়ম, সেই নিয়মটা তো আমরা এখনো বলিনি, তাই তো? মানে যতক্ষণ না পর্যন্ত সেই নিয়মটা আমরা বলছি ততক্ষণ পর্যন্ত এই থার্ড পয়েন্টটা আমাদের বলার কিছু নেই, মানে থার্ড পয়েন্টটা আমি এখনো কিছু বলতে পারছি না, কিন্তু জাস্ট এইটুকু মেনে নাও যে, মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মেনে নাও যে অল দ্য অপারেটর্স we have discussed so far are Hermitian, and hence quantum mechanically acceptable. All the operators we have discussed so far are Hermitian and hence quantum mechanically acceptable. এটা for the time being মেনে নাও। আচ্ছা, এবারে এইখান থেকে যেন এরকম একটা মিসকনসেপশন না তৈরি হয়ে যায় যে অপারেটর যা খুশি করলে মানেই সেটা, মানে আমি বলছি যে প্রথম দুটো রুল মেনে তুমি অপারেটর করলে মানেই সে হারমিশন হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। তাহলে কিছু এক্সেপশনের কথা বলি। ধরো তোমার একটা ক্লাসিক্যাল অবজারভেবল আছে, এক্স পি এক্স একটা ক্লাসিক্যাল অবজারভেবল। দেখ, এক্স যদি মেজারেবল হয়, পি এক্স যদি মেজারেবল হয়, তাহলে এক্স পি এক্স এই গুণফলটা মেজারেবল, তাহলে এই এক্স পি এক্স একটা ক্লাসিক্যাল অবজারভেবল। এইটা এবারে তোমার এর যদি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা বলো, যেভাবে তুমি রুলটা শিখেছো, তাহলে এক্স পি এক্স এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মানে কি এক্স অপারেটর ইন্টু পি এক্স অপারেটর, তার মানে কত, এটা মাইনাস আই এইচ কস এক্স ডিডিএক্স বা ডেল ডেল এক্স। এটা যেভাবে স্টেপ 1 এবং স্টেপ 2 কাজে লাগিয়ে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি তার পজিশন এবং মোমেন্টামের কম্পোনেন্টের ফর্মে লেখো, এবারে এক্স কম্পোনেন্টের জায়গায় এক্স লেখো, পি এক্স কম্পোনেন্টের জায়গায় মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স, এইটা হলো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। এবার এখানে আমি কমেন্ট করছি, কমেন্ট হচ্ছে যে দিস ইজ নট হারমিশিয়ান। এটা দেখানো যায়, এটা হারমিশিয়ান অপারেটর কি করে দেখায় যখন আমি বলবো দিস ইজ নট হারমিশিয়ান অ্যান্ড হেন্স not acceptable in quantum mechanics, means not acceptable in quantum mechanics. এটা হারমিশন নয় বলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা, আবার উল্টো দিকে যদি তুমি পিএক্স এক্স করো, দুটো ক্লাসিক্যালি একই কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে,
এটা মানে পিএক্স অপারেটর ইন্টু এক্স অপারেটর, এটা হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স ইন্টু এক্স। এটাও হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ not Hermitian, not Hermitian, and hence not acceptable in quantum mechanics. হারমিশন নয় বলে এটা কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। তাহলে দেখো, তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেয়েছো, কিন্তু তার হারমিশন নয় বলে অ্যাকসেপ্টেবল না। ওই জন্য এই যে থার্ড পয়েন্টটা যে চেকিং, যে যে ঠিক আছে, যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পাবে, কিন্তু সেই অপারেটর একটা হারমিশন হতে হবে। হারমিশন না হলে কিন্তু তুমি তাকে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল করতে পারবে না। এবারে কথাটা হচ্ছে যে, কিন্তু স্পষ্ট টুতে বলা আছে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এই যে এক্স পি এক্স বা পি এক্স এক্স তারা ক্লাসিক্যাল অবজারভেবল, তাদের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কি নেই? উত্তর হচ্ছে না, আছে। তাহলে ওয়ে আউটটা কি, উপায়টা কি? ওয়ে আউট হচ্ছে তোমাকে সিমেট্রাইজেশন করে নিতে হবে। আর সিমেট্রাইজেশন কি? তুমি এক কাজ করো, এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু করো, এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু করো, অর্থাৎ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, সিমেট্রাইজেশন। তাহলে এই যে এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু, এই যে এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু, এই যে করসপন্ডিং এটা মানে অপারেটরটা কি হবে? দেখো, প্রথম কথা ক্লাসিক্যালি এক্স পি এক্স যা পি এক্স এক্স যা এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু। তাহলে এর এই পুরোটাকে যদি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করে কি হবে? এই দুটো অপারেটরকে 2 দিয়ে ভাগ করে দেওয়া, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া, কি হচ্ছে এটা? মাইনাস আই এইচ ক্রস বাই টু এক্স ডেল ডেল এক্স হলো প্লাস ডেল ডেল এক্স এক্স হলো। এটা হলো, এটা হলো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। এইটা কিন্তু দিস ইজ হারমিশিয়ান, and hence quantum mechanically acceptable. এটা হারমিশন, এই জন্য কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি এক্স পি এক্স করো বা পি এক্স এক্স করো বা এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু করো, এরা তারা সেম ক্লাসিক্যাল অবজারভেবল রিপ্রেজেন্ট করছে, ক্লাসিক্যাল অবজারভেবল। তাহলে প্রত্যেকেরই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা, এদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা তিনজনেরই, সেটা হচ্ছে মাইনাস আই এইচ প্লাস বাই টু ইন্টু এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স। এটা তাহলে এক্স পি এক্স বা পি এক্স এক্স বা এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু তিনটে সেম ক্লাসিক্যাল অবজারভেবল রিপ্রেজেন্ট করে। ক্লাসিক্যালি তিনটের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি তুমি এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু তার যে করসপন্ডিং অপারেটরটা দেখো সেটাই জাস্ট হারমিশিয়ান। সেখানে এই যে ক্লাসিক্যাল অবজারভেবল তিনটের জন্যই তোমাকে সেম কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। এটা যে মাইনাস আই এইচ প্লাস বাই টু এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স এক্স, এইটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে তুমি সিমিলারলি ধরো তুমি একটা ক্লাসিক্যাল অবজারভেবল নিলে, তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নিলে, তারপর ধরো কমেন্ট করছো, তাহলে আমি এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার নিচ্ছি, তার করসপন্ডিং এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা হয়ে যাবে মাইনাস এইচ প্লাস স্কোয়ার এইটা ইন্টু এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার। এটা নট হারমিশিয়ান, and hence not acceptable in quantum mechanics. ধরো পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এইটা নিলে,
তাহলে x স্কোয়ার তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মাইনাস h cos স্কোয়ার del 2 by del x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার নট অ্যাকসেপ্টেবল, কারণ কোয়ান্টাম মেকানিক নট হারমিশন, এটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল নয়। সেই জন্য ওয়ে আউট কি আবার, ওয়ে আউট হচ্ছে সিমেট্রাইজেশন। তুমি এটাকে এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই টু এরকমভাবে লেখো, তাহলে এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই টু, যেটা তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার del 2 বাই del এক্স স্কোয়ার প্লাস del 2 বাই del এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এইটা কিন্তু হারমিশিয়ান and hence quantum mechanically acceptable. Hence quantum mechanically acceptable. তার মানে এই যে তিনটে ক্লাসিক্যাল অবজারভেবল আছে, এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই টু, এই তিনটেরই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে তোমাকে লিখতে হবে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম এক্স স্কোয়ার del 2 বাই del এক্স স্কোয়ার প্লাস del 2 বাই del এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো দেখো, তাহলে এই থার্ড পয়েন্টটা অ্যাপারেন্টলি হয়তো ইম্পর্টেন্ট নয়, কারণ ইউজুয়ালি দেখতে পাওয়া যাবে যে ওই যে রেসিপিটা বলা হয়েছে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম তুমি এক্সপ্রেস করো, তারপরে হচ্ছে তুমি ওই এগুলোকে মানে পজিশনগুলোকে করসপন্ডিং পজিশন অপারেটর, মোমেন্টামগুলোকে মোমেন্টাম অপারেটর যদি রিপ্লেস করো, তাহলে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো পেয়ে যাবে। থার্ড পয়েন্টটা চেক করার মোস্ট অফ দ্য টাইম কোনো দরকার পড়ে না, কিন্তু এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে দেখা যাবে যে ধরো এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ারের যে অপারেটরটা মাইনাস এইচ কস স্কোয়ার এক্স টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডি টু বাই ডি এক্স স্কোয়ার, এই যে অপারেটরটা, এটা তো স্টেপ ওয়ান স্টেপ টু দুটোকে ফলো করছে, তবু এটাকে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছো না, কারণ ওটা হারমিশন হচ্ছে না। সেখানে এইটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। জাস্ট ওই থার্ড পয়েন্টটা সবসময় ইগনোর করো না, কখনো কখনো দেখবে যে থার্ড পয়েন্টটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল তোমার প্লে করছে, এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কেমন করে পেতে হয় তুমি সেটাকে বুঝবে। নেক্সট যে জিনিসটা আমরা একটুখানি বলবো, এক মিনিট একটুখানি একটুখানি সেভটাকে করে দিই, কেননা আমি ওই লাস্ট দুদিনের এক্সপিরিয়েন্স হচ্ছে শেষে মানে ঘন্টা দেড়েক হয়ে যাওয়ার পরে কেটে যাচ্ছিল, কেটে গেছে মানে হঠাৎ করে হ্যাং করে গেল, আমি আর ওটাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। সেখানে আমি অন্তত পিপিটিটা সেভ করে রাখি। ভিডিওটা ঠিক আছে, মানে তোমাদের কারো কাছে যদি সেভ থাকে তো ভালো, তাহলে ভিডিও হয়তো পুরোনো ভিডিও ইউটিউব থেকে কিছু একটা দিয়ে দেওয়া যায়। আচ্ছা, নেক্সট আমরা যে কাজটাকে করবো সেটা হচ্ছে যে আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে অ্যাকচুয়ালি কি বুঝছি। দেখো, তাহলে আমি এখন এই স্টেটমেন্টগুলোকে বোঝার চেষ্টা করছি। আমাদের যে পস্টুলেট যে টুতে যে স্টেটমেন্টগুলোকে বলেছি, হ্যাঁ সেই টার্মের মানেগুলো আমি বুঝতে চাইছি। হ্যাঁ, একদিনে এই পস্টুলেটটা শেষ করা যাবে না, কারণ এই পস্টুলেট 2, 3, 4 একে অপরের সাথে দারুণভাবে কানেক্টেড। পস্টুলেট 4টা যদি না হয় তাহলে একটা অপারেটর হারমিশন কিনা সেটা বলা আমার পক্ষে খুব অসুবিধে। সেই জন্য জাস্ট এইভাবে দেখো যে আমি কিছু কিছু জিনিস আজকে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবলের মানে ক্লাসিক্যাল অবজারভেবল কি আমি বুঝেছি, অপারেটরের মানে লিনিয়ার অপারেটর কি আমি তার মানে বুঝেছি, যে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কেমন করে পেতে হবে সেটা আমি বুঝেছি, হারমিশিয়ান হওয়াটা যে ইম্পর্টেন্ট সেটা আমি বুঝেছি, কিন্তু কি কন্ডিশন একটা অপারেটর হারমিশিয়ান হয় বা একটা অপারেটর হারমিশিয়ান হওয়ার দরকার কেন সেইটা সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা এখনো হয়নি। সেটাকে বুঝতে গেলে মানে এক কথা বলে যে মানে যে অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার অ্যাভারেজ ভ্যালু কেমন করে বের করতে সেটা পস্টুলেট 4-এই হচ্ছে শেখানো হয়, সেখানে হারমিশনটা এখনো ভালো করে বুঝলাম না। আচ্ছা, এবারে চলে আসছি আইগেন ফাংশনসটা কি সেইটা একটুখানি বুঝতে। আইগেন ফাংশন বলতে আমি কি বুঝছি সেইটা এবার একটুখানি দেখে নিই। স্যার ওই টোটাল এনার্জি আর হারমিশিয়ানের যে পেজটা আছে ওইখানে একবার যান না। টোটাল এনার্জি আর হ্যামিল্টনিয়ান, হ্যাঁ, এই তো বল।
এটা হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার আইগেন ফাংশন। আইগেন ফাংশন জিনিসটার মানেটা কি, যে when an operator acts on a function to give the same function with a constant value, then we say that eigenvalue equation is satisfied. Then this function is called the eigenfunction of the operator and the constant is called the eigenvalue। মানে ব্যাপারটা কিরকম, ধরো আমি বললাম যে লেট এ একটা ফাংশন, সেটা এ একটা অপারেটর সাই এফ এর উপরে কাজ করে একটা কনস্ট্যান্ট টাইম তোমার এফ দিয়েছে, এইটা। তো এই যদি ইকুয়েশন হয়, তাহলে এই যে টোটাল ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হবে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা হচ্ছে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, যে আইগেন ভ্যালু ইকুয়েশন। আচ্ছা, এই আইগেন ভ্যালু ইকুয়েশনে এখানে বলবো যে এফ ইজ দ্য eigenfunction of a operator with the eigenvalue c। তাহলে এ একটা ফাংশন, সেটা যদি তোমার এ হচ্ছে এফ এর উপর কাজ করে, এফটা ফেরত দেয় হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লাস সি, তখন আমি বলবো যে এফ ইজ দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু সি। এভাবে তোমাকে বলতে হবে। এই ইকুয়েশনটা আইগেন ভ্যালু ইকুয়েশন, এফটা হচ্ছে আইগেন ফাংশন, সিটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন দেখতে, এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে এবার এখানে দেখো, এটাকে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন হয়, তাহলে আমি এখানে বলবো কি, যে সাই যেটা মানে ওয়েভ ফাংশন ইজ দ্য আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু ই। তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বেসিক্যালি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে ওয়েভ ফাংশন হচ্ছে আইগেন ফাংশন আর এনার্জিটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু। ধরো তুমি একটা অপারেটর ভাবলে, ধরো এ একটা অপারেটর বললে, এ অপারেটর ধরে নাও তোমার ডি ডিএক্স, আর একটা ফাংশন ভাবলে এফ এক্স, ধরে নাও এটা ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা ভাবো। এবারে এ অপারেটরটা যদি এফ এক্স এর উপরে কাজ করে বা এফ এর উপরে কাজ করে, তাহলে কি দাঁড়াচ্ছে, ডি ডিএক্সটা বেসিক্যালি ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করছে, এটা আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স হয়ে গেল, এটা এটা আলফা ইন্টু এফ এক্স হয়ে গেল বা এফ হয়ে গেল। এফ হয়ে গেল, মানে পরিষ্কার দেখতে পাচ্ছি কি, ই টু দি পাওয়ার আলফা এক্স is an eigenfunctions of ddx operator with the eigenvalue alpha. e to the power alpha x is an eigenfunction of ddx operator with the eigenvalue alpha.
তাহলে আইগেন ফাংশন আইগেন ভ্যালু এই জিনিসটা তুমি কিন্তু বুঝতে পারছো এটা। আচ্ছা, এই সংক্রান্ত আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু বলে নিই, যে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিজেনারেসি বলে একটা গল্প আছে, সেইটা একটুখানি এখানে বলে নিই। ডিজেনারেসি ডিজেনারেসি মানে হচ্ছে, আমি ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বললাম যে লেট ψ1 and ψ2 are two linearly independent functions such that এ অপারেটরটা ψ1 এর উপরে কাজ করে, তোমাদের α1 ψ1 দিল, এ অপারেটরটা ψ2 এর উপরে কাজ করে α2 ψ2 দিল। আর এবারে যদি এমন হয় যে ইফ ψ1 not equal to ψ2 but α1 equal to α2, then we say that ψ1 and ψ2 are degenerate. আর যদি এমন হয় on the other hand, if ψ1 not equal to ψ2 automatically implies α1 not equal to α2, then ψ1 and ψ2 are said to be নন ডিজেনারেট। আচ্ছা, এবারে যদি এমন হয় যে ইফ there is n linearly independent functions having the same eigenvalues then we say that this is a n-fold degenerate state। কত বলে একটা n-fold degenerate state। আচ্ছা, আমরা মূলত এনার্জির রেসপেক্টে ডিজেনারেসিটা বেশি করে দেখি। ধরো এরকম একটা বলা হলো যে এই ψ1 ইকুয়াল টু u1 ψ1, আবার ধরো এই ψ2 ইকুয়াল টু e2 ψ2। ψ1 নট ইকুয়াল টু ψ2 বাট u1 ইকুয়াল টু e2, তখন আমি বলবো যে ψ1 and ψ2 আর ডিজেনারেট উইথ রেসপেক্ট টু এনার্জি। মানে এই ডিজেনারেসিটা কিন্তু শুধুমাত্র এনার্জির টার্মসই হতে হবে সেরকম নয়। ধরো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে ডিজেনারেসি আসতে পারে, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তার রেসপেক্টে ডিজেনারেসি আসতে পারে। এখানে ψ1 ψ2 আর ডিজেনারেট উইথ রেসপেক্ট টু এনার্জি। মানে এখানে ψ1 ψ2 এখানে মাথায় রাখতে হবে, এগুলো সবসময় কিন্তু ψ1 ψ2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হবে। মানে দুটো ফাংশন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায় তারা কিন্তু সেম স্টেট রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখবে। তাহলে ডিফারেন্ট ওয়েভ ফাংশন কিন্তু একই এনার্জি, তখন তাদেরকে বলা হবে ডিজেনারেট স্টেটস বলা হবে উইথ রেসপেক্ট টু এনার্জি। যেমন ধরো তুমি এরকম যদি কনসিডার করো যে এতে কি বলবো, ধরো ψ2s ψ2px ψ2py ψ2pz, এরা হচ্ছে ডিজেনারেট উইথ রেসপেক্ট টু এনার্জি। এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে ইন বোর্ড থিওরি অর ইন, বা অন্যভাবে এইভাবে বোর্ড থিওরি লিখলে বাজে হবে,
এটা হচ্ছে যখন নন রিলেটিভিস্টিক অ্যাটম। ফর নন রিলেটিভিস্টিক অ্যাটম, রিলেটিভিটি নেই আর কি, ফর নন রিলেটিভিস্টিক কেস and there is no spin orbit coupling. তোমরা যখন মানে বোর থিওরি বা নন ডেরিভেটিভ সমারফেল থিওরি বা ইভেন শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে সলভ করবে, তখন এই যে চারটে অরবিটাল আছে, 2s অরবিটাল, 2px অরবিটাল, 2py অরবিটাল, 2pz অরবিটাল, তারা এনার্জি রেসপেক্টে ডিজেনারেট। এইটা আবার দেখবে এখানে সাই 2px, সাই 2py, সাই 2pz, এরা তিনজন ডিজেনারেট with respect to total angular momentum also. কারণ এক্ষেত্রে হচ্ছে as energy depends only on principal quantum number n, এই তিনজনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একই বলে এরা এনার্জি রেসপেক্টে চারজনই ডিজেনারেট হলো। যখন 2px 2py 2pz করবে, এদের মধ্যে 2s টা বাদ চলে গেছে, তার ডিজেনারেট উইথ রেসপেক্ট টু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অলসো। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাজ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন এল, এলটা যে অ্যাজিমুথাল কোয়ান্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা কত হয়? √L ইন্টু L প্লাস 1 এইচ কস হয়। তাহলে এদের তিনজনের ক্ষেত্রে এলটা কিন্তু 1, তাহলে দেখো এরা সমান ডিজেনারেট হচ্ছে। তারপর ডিজেনারেট এই কথাটা যে শুধুমাত্র এনার্জির টার্মসে হবে সেরকম নয়, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইত্যাদি রেসপেক্টেও কিন্তু ডিজেনারেট এই কথাটা কিন্তু আসতে পারে, এটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই ডিজেনারেসিটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে। আর এবার একটা ইম্পর্টেন্ট থিওরেম আমরা করব, an important theorem, সেটা হচ্ছে এই যে if psi1 and psi2 are two degenerate wave functions, degenerate eigenfunctions, of a linear operator A with the eigenvalue alpha, then their arbitrary linear combination psi, যেটা c1 psi1 plus c2 psi2 is also an eigenfunctions of A with the same eigenvalue alpha. But if psi1 and psi2 are two degenerate eigenfunctions of a linear operator A with the eigenvalue alpha, then the arbitrary linear combination psi, যেটা c1 psi1 plus c2 psi2 is also an eigenfunction of A with the same eigenvalue alpha. ব্যাপারটা কি রকম বলছে? আমার যেটা বলা আছে দেখো, given এটা psi1 এর উপরে কাজ করে তোমার আলফা psi1 দেবে, এটা psi2 এর উপরে কাজ করে আলফা psi2 দেবে, এটা তোমার বেসিক্যালি বলে দেওয়া আছে। নাও এটা তুমি সাই এর উপরে কাজ করো, সাইটা কি বলে দিয়েছে? এটা c1 psi1 plus c2 psi2 বলে দিয়েছে। এটা তুমি লিখতে পারো c1 a psi1 plus c2 into a psi2, কেন না অ্যাজ এ একটা লিনিয়ার অপারেটর, এই যে লিনিয়ার অপারেটর। এবারে এটা c1 এক নম্বর ইকুয়েশন থেকে এটা আলফা psi1 হলো, এটা c2 এটা আলফা psi2 হলো, আলফা বাইরে বের করে দেবে c1 psi1 plus
C2 psi 2 হলো, এটা আলফা ইন্টু সাই হলো। তার মানে ক্লিয়ারলি psi is also an eigenfunctions of A with the psi eigenvalue alpha। এটা প্রুভড হয়ে গেল। এই একটা ইম্পর্টেন্ট থিওরেম, সেটা একটু মাথায় রাখবে যে psi1 psi2 যদি আইগেন ফাংশন অফ এ ডিজেনারেট অরবিটাল হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, ঠিক আছে, আজকে আর সময় নেই। হ্যাঁ, আমরা এই পর্যন্তই আজকে রাখলাম। আমাদের পস্টুলেট 2 নিয়ে যে আলোচনা করার কথা আমরা বলেছি, কিন্তু পস্টুলেট 2টা একদিনে শেষ হয় না। আমরা নেক্সট ক্লাসে পস্টুলেট 3 বলবো, তারপরে পস্টুলেট 4 বলবো, তারপরে আবার 2, 3, 4 মিশিয়ে দিয়ে একটা ক্লাস আমাদের বলতে হবে আর কি। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি। তাহলে আমাদের নেক্সট ক্লাসে যেটা হবে, পস্টুলেট 3 নিয়ে আমাদের আলোচনা হবে। পস্টুলেট 3, তাহলে এই পর্যন্ত রেখে দেওয়া হলো। এন্ড অফ লেকচার 3, লেকচার 9। এন্ড অফ লেকচার 9। তো দেখো, ব্যাপারটা খুব মেকানিক্যালি কিন্তু পরপর পরপর করে এগোচ্ছে। এই প্রথমে এবার এই অপারেটর অ্যালজাবরাতে তোমার এই 4-5টা ক্লাস অপারেটর অ্যালজাবরা নিয়ে চলবে, যেখানে তোমার পস্টুলেট 2, 3, 4, এই 2 একটা ক্লাস হলো, 3 এবং 4 সেখানে অপারেটর অ্যালজাবরা, আইগেন ফাংশনস, কমিউটেশন রিলেশনস, অ্যাভারেজ ভ্যালু বের করা, হারমিশন অপারেটর, এসব নিয়ে আজকের পরেও আরো তোমার 4টে ক্লাস হবে। পস্টুলেট 3 একটা, পস্টুলেট 4 একটা, কমিউটেশন রিলেশন একটা, হারমিশন অপারেটর একটা। এবং এই পুরো ক্লাসগুলি হচ্ছে অনেকটাই মেকানিক্যাল, ঠিক আছে? তো একদম অঙ্কের মতো স্টেপ বাই স্টেপ আমি তোমাকে প্রপারলি ব্যাপারগুলোকে বলবো, এগুলো ঠিক ঠিক করে ফলো করলে দেখবে তোমার একদমই অসুবিধা হবে না, সবটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ, করে দেখবে 4-5টা ক্লাসের পরে যখন কমপ্লিট প্যাকেজটা হয়ে যাবে, তখন দেখবে তুমি জিনিসটা একদমই তোমার ঠিক ঠিক লাগবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? স্যার শেষের ওই থিওরিয়ামের পেজটাতে একবার যান। হ্যাঁ, যাচ্ছি। এক মিনিট, এক মিনিট। লাস্ট পেজটা? হ্যাঁ স্যার, থিওরিয়াম পেজটা, তারপরে লাস্ট পেজটা। হুম হুম হুম, এক মিনিট দাও, বলে দিচ্ছি। এটাই হ্যাং করেছে, করেছে, একটুখানি সেভ হয়ে যায়। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, পরেরটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝেছো? কারা বোঝনি বলো? কারা বুঝতে পারোনি বলো?